আমাদের ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র। প্রথমেই আমরা বিদ্যুৎ পরিবাহী কাকে বলে এটা জেনে নেই। আমরা পূর্বের অধ্যায়ে জেনেছি পরিবাহী অর্থ হচ্ছে যার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহী বলে, বা পরিবাহ ইনসুলেট। যার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে আমরা পরিবাহী বা কন্ডাক্টর বলে থাকি। এবং রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে রোধ বা বাধা। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় তাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। এখন আমরা এই অধ্যায়ে জানব পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে রেজিস্ট্যান্সের বাধার কারণসমূহ। কি কি কারণে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের সূত্রটিকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। প্রথম সূত্রটিকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র এবং দ্বিতীয় সূত্রকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। প্রথম সূত্রটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ এই সূত্র থেকে আমরা জানতে পারলাম যে কোনো পরিবাহীর আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করার ক্ষেত্রে অবশ্যই ওই পরিবাহীর তাপমাত্রা স্থির থাকতে হবে। অর্থাৎ আমরা যেই তাপমাত্রাতে পরিবাহী রেজিস্ট্যান্স পরিমাপ করি না কেন, তাপমাত্রাটা যাতে পরিবর্তনশীল না হয়। 20 ডিগ্রি সেলসিয়াসে করলে 20 ডিগ্রি সেলসিয়াসই কন্টিনিউয়াস থাকতে হবে, 40 ডিগ্রিতে করতে গেলে 40 ডিগ্রি থাকতে হবে। এবং এরপরে আসতেছে উপাদান, অর্থাৎ সেম উপাদানের পরিবাহী হতে হবে। তামার হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, রূপার হতে পারে। উপাদানের পার্থক্য এখানে গ্রহণযোগ্য নয়। পরবর্তীটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকতে হবে। অর্থাৎ পরিবাহীর যে মুখটা দেওয়া থাকে, অর্থাৎ প্রস্থচ্ছেদটা যেটা দেওয়া থাকে সেটা একই পরিমাপের হতে হবে। সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটা সহজে পরিমাপ করতে পারবো। তাহলে সূত্রটি আমরা আবার দেখি। তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহী রেজিস্ট্যান্স, অর্থাৎ এই তিনটি উপাদান স্থির থাকার পর পরিবাহী রেজিস্ট্যান্সটা হবে এর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যত কম হবে রোধ তত কম হবে, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। সূত্রটিকে যদি আমরা এভাবে প্রকাশ করি, এল দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স আর হয় তবে এল সমানুপাতিক আর হবে, আর সমানুপাতিক এল হবে। অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি পরিবাহী রেজিস্ট্যান্সও তত বেশি, দৈর্ঘ্য যত কম পরিবাহী রেজিস্ট্যান্সও তত কম। দ্বিতীয় সূত্রটি যদি আমরা লক্ষ্য করি, দ্বিতীয় সূত্রটি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এক্ষেত্রে আমার সূত্রটি হবে তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে। আমার প্রথম সূত্রে স্থির থাকবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই এটাকে আমরা বলি দৈর্ঘ্যের সূত্র। আর দ্বিতীয় সূত্রে আমার স্থির থাকবে দৈর্ঘ্য, তাই আমরা এটাকে বলি প্রস্থচ্ছেদের সূত্র। দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহী রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক। অর্থাৎ সেম বিষয় একই, যে তাপমাত্রা, উপাদান এই দুইটা তো আমরা বুঝলাম। সেই ক্ষেত্রে এবার দৈর্ঘ্যটা আমার স্থির থাকতে হবে। অর্থাৎ এই পরিবাহীটি যদি আমি 5 মিটার নেই, প্রতিটা পরিবাহী আমার 5 মিটার হতে হবে। সেক্ষেত্রে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটি বিভিন্ন হতে পারে। এই ক্ষেত্রে যদি 1 মিটার স্কোয়ার হয়, এক্ষেত্রে 2 মিটার স্কোয়ার হলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো, কিন্তু দৈর্ঘ্য অবশ্যই সমান হতে হবে। এই তিনটা জিনিস সমান থাকলে, তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য সমান থাকলে পরিবাহী রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, এবং সেটি হবে উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। যেমন আমরা যদি এই প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী রেজিস্ট্যান্স আর ধরি, তবে আমার সূত্রটি হবে আর সমানুপাতিক 1/a। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে আমার রোধ বা রেজিস্ট্যান্স তত বেশি হবে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে আমার রোধ বা রেজিস্ট্যান্স তত কম হবে। এই দুইটা সূত্র কম্পেয়ার করলে আমরা দেখতে পাই সমানুপাতিক মানে আমরা জানি সমান হারে বাড়তে থাকবে। অর্থাৎ দৈর্ঘ্য আমার যত বেশি হবে আমার রোধের মানও তত বেশি হবে, দৈর্ঘ্য আমার যত কম হবে রোধের মানও তত কম হবে। আর উল্টানুপাতিকের ক্ষেত্রে আমরা জানি যে উল্টা হারে কমতে থাকে বা বাড়তে থাকে। অর্থাৎ কোনো পরিবাহীর
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি যত বেশি হবে রোধ ততই কম হবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে রোধ তত বেশি হবে। আমরা পরিবাহী রেজিস্ট্যান্সের দুটি সূত্র সম্পর্কে জানলাম। প্রথম সূত্র থেকে আমরা পেলাম আর সমানুপাতিক এল, এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম আর সমানুপাতিক 1/a। দুটি সূত্রকে আমরা দুটি সমীকরণ দ্বারা প্রকাশ করি। এখন যদি দুটি সমীকরণকে একত্রিত করে পাই আর সমানুপাতিক l/a, দুটি সূত্রকে যদি আমরা গুণ করি তাহলে পাবো l/a। যেহেতু এখানে l ও a উভয়ই পরিবর্তনশীল, দুটির মানই পরিবর্তনশীল, পরিবর্তিত হতে পারে। এখন যদি আমি সমানুপাতিক চিহ্নটিকে উঠে একটি সমানুপাতিক ধ্রুবক আনি তাহলে পাবো আমি r সমান রো l/a। এখানে রো একটি সমানুপাতিক ধ্রুবক যাকে পরিবাহীর আপেক্ষিক রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ এই সমানুপাতিক চিহ্নটিকে উঠিয়ে আমি যে সমানুপাতিক ধ্রুবকটি আনলাম সেটার নাম হচ্ছে রো। রোটাকে আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিব। এখন আসি আপেক্ষিক রেজিস্ট্যান্স কাকে বলে। এখানে আমরা একটা নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, আপেক্ষিক রেজিস্ট্যান্স। আপেক্ষিক রেজিস্ট্যান্সকে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয় ইংলিশে। একে আপেক্ষিক রোধও বলা যায় বা রেজিস্টিভিটিও বলা যায়। এখন এর প্রত্যেকটি সংজ্ঞাই একই। তো আমরা জেনে নেই আপেক্ষিক রেজিস্ট্যান্স কাকে বলে। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি বা আপেক্ষিক রেজিস্ট্যান্স অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ একক দৈর্ঘ্য মানে হচ্ছে আমি যে পরিবাহীটি নিব তার দৈর্ঘ্য হতে হবে 1 মিটার বা 1 ইঞ্চি বা 1 সেন্টিমিটার, যে এককই নিই না কেন। এবং একক প্রস্থচ্ছেদ, সেমভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে একক, অর্থাৎ 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 ইঞ্চি স্কোয়ার বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ অর্থাৎ 1 মিটার দীর্ঘ এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর রোধকে আমরা বলবো আপেক্ষিক রোধ। একে রো দ্বারা প্রকাশ করা হয়। এর এসআই একক হচ্ছে ওহম মিটার এবং সিজিএস একক হতে পারে ওহম সেন্টিমিটার। এভাবে ওহম ইঞ্চি যে এককে আমরা নেই না কেন ওহমের সাথে তা যুক্ত হবে। ওহম হচ্ছে রোধের একক, অর্থাৎ রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম আর দৈর্ঘ্যের একক মিটার। তাই এসআই পদ্ধতিতে আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম মিটার। আমরা এতক্ষণ রেজিস্ট্যান্সের যে সূত্রটি নিয়ে আলোচনা করলাম সেটি মূল সারমর্ম হচ্ছে আর সমান রো l/a। এখন যদি আমাদের পরীক্ষাতে প্রমাণ আকারেও আসে যে আর সমান রো l/a প্রমাণ করো, তাহলে আমরা সেম রেজিস্ট্যান্সের সূত্রটি প্রমাণ লিখে দিব। বা যদি পরীক্ষায় আসে রেজিস্ট্যান্সের সূত্রটির বিবৃতি করো বা বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্রটি নিয়ে আলোচনা করো, আমাদের প্রশ্নের উত্তর হবে একই। অর্থাৎ এই প্রমাণটি আমরা 3টি প্রশ্নের ক্ষেত্রে উত্তর হিসাবে অ্যাপ্লাই করতে পারি। আর সমান রো l/a রেজিস্ট্যান্সের সূত্র এবং বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র, এবং অন্যটি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক। এই 3টি প্রশ্নের উত্তর হবে আমাদের এই প্রমাণটি। এই সূত্রের প্রমাণটি হবে আমাদের 3টি প্রশ্নের উত্তর। কারণ এখানে আমরা বিদ্যুৎ পরিবাহী পদার্থের সাথে রেজিস্ট্যান্সের যে সম্পর্ক, অর্থাৎ পরিবাহী দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে পরিবাহী রেজিস্ট্যান্সের সম্পর্ক সমানুপাতিক, এবং পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক উল্টানুপাতিক। তাহলে এখানে আমরা বিদ্যুৎ পরিবাহী পদার্থের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কী রূপ, দৈর্ঘ্যের ক্ষেত্রে কী রূপ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে কী রূপ, সেটা আমরা এই সূত্রের মাধ্যমে পেতে পারি। তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক আলোচনা করতে বলা হলেও আমরা সেম প্রশ্নের উত্তরটি লিখে দিতে পারি। পরিবাহী রেজিস্ট্যান্সের দুটি সূত্র নিয়ে আলোচনা করার পর আমরা মূল যে সূত্রে উপনীত হয়েছি সেটি হচ্ছে পরিবাহী রোধ আর সমান রো l/a। এখানে পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা প্রকাশ করছি, এবং আপেক্ষিক রেজিস্ট্যান্সকে রো, পরিবাহী দৈর্ঘ্যকে l এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে a দ্বারা প্রকাশ করে আমরা এই সূত্রটিতে উপনীত হয়েছি। এখন এই সূত্রটি থেকে যদি আমাকে বের করতে বলা হয় যে আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান কত, অর্থাৎ রো এর মান কত, তখন সেক্ষেত্রে আমরা রোটাকে এপাশে নিয়ে আসবো। তখন আমার সূত্রটি দাঁড়াবে RA/L, অর্থাৎ রোটাকে যখন আমি এপাশে নিয়ে আসবো তখন RA টা গুণ অবস্থায় উপরে বসবে এবং L টা ভাগ অবস্থায় নিচে চলে আসবে।
অর্থাৎ রোধের ক্ষেত্রে সূত্রটি হবে আমার এটি এবং আপেক্ষিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সূত্র হবে এটা। এখন এখানে আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলোতে রোধের মান বা দৈর্ঘ্যের মান বা আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকলেও এর মানটা যদি আমাকে বের করতে বলা হয় বা অঙ্কের ক্ষেত্রে আমার যদি এর মানটা বের করতে হয় তাহলে তখন আমরা যে সূত্রটি ইউজ করব সেটি হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হবে পাই ডি স্কয়ার বাই 4। অর্থাৎ এটা আমার বৃত্তের সূত্র। আমরা পরিমিতিতে জেনেছি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। এখানে ডি হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ আমাদের পরিবাহী প্রস্থচ্ছেদটি বৃত্তাকার ক্ষেত্রফল বিশিষ্ট, তাই আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফলটি ইউজ করব। আমার প্রশ্নে যদি ব্যাস দেওয়া থাকে, পরিবাহীর ব্যাস দেওয়া থাকে, তখন আমি ব্যাসকে ক্ষেত্রফলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সূত্রটি ইউজ করব। তখন আমার সূত্রটি হবে পাই ডি স্কয়ার বাই 4। পাই এর মান আমরা সকলেই জানি 22/7 অর্থাৎ 3.1416 এবং ব্যাস যা দেওয়া থাকবে তার স্কয়ার বাই 4। এই তিনটি সূত্র ইউজ করে আমরা বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র অধ্যায়ে যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলোই সমাধান করতে পারবো। আমার যখন যেটা বের করতে বলা হবে আমরা তখন সেই সূত্রটি ইউজ করব। আমাকে বেশিরভাগ হয়তোবা আর এর মান বের করতে বলা হবে এবং রো এর মান বের করতে বলা হবে। আর অঙ্কের প্রয়োজনে আমাকে এর মানটা বের করতে হবে। এর ইকুয়াল টু আমরা পাই ডি স্কয়ার 4 দ্বারা ক্ষেত্রফলটি বের করব। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় সেটি। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 × 10⁻⁴ ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায়। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স এত বলতে কি বোঝায়। সেক্ষেত্রে তোমরা প্রশ্নের উত্তরটি এভাবে দিবে যে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 × 10⁻24 ওহম সেন্টিমিটার বলতে বোঝায় যখন এখানে আমার একক সেন্টিমিটারে দেওয়া আছে তখন আমার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবকিছুই হবে সেন্টিমিটারে। যদি এখানে আমার একক থাকতো মিটার, তখন প্রত্যেকটি একক হতো মিটারে। তাহলে আমার এটা হবে যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার ঘনকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে 1.72 × 10⁻⁴ ওহম বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ আমার তামার পরিবাহীটির দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদ হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। এই দৈর্ঘ্যের এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি তামার ঘনকের মধ্য দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহিত করলে আমার বিদ্যুৎটি 1.72 × 10⁻⁴ ওহম বাধাপ্রাপ্ত হবে। আর এটাকে আমার বলা হয় আপেক্ষিক রেজিস্ট্যান্স। এটা আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তামার ক্ষেত্রে এটা, রূপার ক্ষেত্রে অন্যটা এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে উপাদান ভেদে আমার আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান বিভিন্ন হয়ে থাকে। ষষ্ঠ অধ্যায়ের বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র চ্যাপ্টারের শিক্ষণফল নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। এই অধ্যায় শেষে আমরা যা যা শিখতে পারবো বা জানতে পারবো তা আমরা এক নজরে দেখে নিই। প্রথমেই আমরা জানতে পারবো পরিবাহী ও রেজিস্ট্যান্স কাকে বলে। আমরা এই অধ্যায়টি যেহেতু আমাদের বিদ্যুৎ পরিবাহী ও রেজিস্ট্যান্সের সূত্র নিয়ে, তাহলে অবশ্যই আমাকে পরিবাহী কাকে বলে এবং রেজিস্ট্যান্স কাকে বলে এই সম্পর্কে জানতে হবে। পরিবাহী বলতে আমরা জানি যে যার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহী বলে, এবং রেজিস্ট্যান্স হচ্ছে বাধা, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট চলাচলে বাধাকে রেজিস্ট্যান্স বলা হয়। দ্বিতীয়ত আমরা জানতে পারবো বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র সম্পর্কে। আমরা বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের যে সূত্র আর সমানুপাতিক রো এল বাই এ, এটা সম্পর্কে ব্যাপক বিস্তৃত আকারে প্রমাণ জানতে পারবো। তৃতীয়ত হচ্ছে রেজিস্ট্যান্স কি বিষয়ের উপর নির্ভর করে। বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে, যে কোনো পরিবাহীর ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা তার পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আমার রেজিস্ট্যান্সও বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্য হ্রাস পেলে রেজিস্ট্যান্সও হ্রাস পাবে। অন্যদিকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ইহা উল্টানুপাতিক। রেজিস্ট্যান্স যদি পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তখন আমার রেজিস্ট্যান্স হ্রাস পাবে, এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হ্রাস পায় আমার রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে।
তাহলে আমরা রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা সম্পর্কেও জানবো, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। এরপরে আপেক্ষিক রোধ, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি কাকে বলে? এটার অনেকগুলো নাম আছে। আপেক্ষিক রোধ বা আপেক্ষিক রেজিস্ট্যান্স, এটাকে ইংলিশে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। রোধাঙ্ক বা রেজিস্টিভিটি কাকে বলে? অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহী রোধকে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক বলে। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বা 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর রোধকে আমরা রেজিস্টিভিটি বলতে পারি। একে রো দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওহম মিটার। তারপরে আমরা জানতে পারবো কিসের উপর পরিবাহী রোধ নির্ভর করে না। আমরা এই ষষ্ঠ অধ্যায় আলোচনা শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করব। এই অধ্যায়ে আমরা এতক্ষণ পর্যন্ত যে সকল বিষয় আলোচনা করলাম, এই সকল বিষয় থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে এবং পরীক্ষার প্রশ্নের উত্তর সবগুলোই আমাদের আলোচনায় চলে এসেছে। তোমরা যেহেতু আমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বইটি তোমরা এখনো পাওনি, তাই আমি তোমাদের প্রত্যেকটা বিষয় বিস্তৃতভাবে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। তোমরা ভিডিও দেখার সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই নোট করে ফেলবা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সুন্দরভাবে আমাদের এই আলোচনার মধ্যে চলে এসেছে। তোমরা পরীক্ষাতে অবশ্যই এখান থেকে আমাদের প্রশ্ন করা হবে এবং আমাদের যে সেপ্টেম্বরের যে মূল্যায়ন পরীক্ষা হবে সেখানে অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে যদি এই প্রমাণটি পড়ো, এই প্রমাণটি নিয়ে আলোচনা করো, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই এখানে তোমরা চলে আসবে। আমি পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা আছে এটা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি গাণিতিক সমস্যা আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। এই অধ্যায়ে আমাদের রচনামূলক প্রশ্ন একটাই আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্র, অর্থাৎ R = রো L/A প্রমাণ করো। অর্থাৎ আমরা প্রথমে যে প্রমাণটা করেছিলাম বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র, সেই প্রমাণটাই আমাদের একমাত্র রচনামূলক প্রশ্ন আকারে আছে। এটা তোমরা ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পারবে এই সূত্রটার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। R = রো L/A, এই সূত্রটির প্রমাণ আমাদের চাইলে এই উত্তরটা ভিডিওর প্রথমেই দেওয়া আছে, এই উত্তরটি হবে। এবং এই অধ্যায় থেকে অবশ্যই কয়েকটি গাণিতিক সমস্যা আসবে। আমি পরবর্তী ভিডিওতে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আর সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। আপেক্ষিক রোধ কাকে বলে, রেজিস্ট্যান্সের সূত্রটি সংক্ষিপ্ত আকারে লিখো। তারপরে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 × 10⁻8 ওহম মিটার বলতে কি বোঝায়। তারপরে আসতে পারে রেজিস্ট্যান্স ও আপেক্ষিক রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য। তারপরে আসতে পারে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্সের কি তারতম্য ঘটবে। তো আমরা যেহেতু জেনেছি যে রেজিস্ট্যান্সের সাথে আমার দৈর্ঘ্য সমানুপাতিক, তাহলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় অবশ্যই রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্য যদি হ্রাস পায় রেজিস্ট্যান্স অবশ্যই হ্রাস পাবে। এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে রেজিস্ট্যান্স আমার বৃদ্ধি পাবে। এই প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্তের মধ্যে থেকে এই প্রশ্নগুলোই আসবে। তাছাড়া আপেক্ষিক রোধের প্রতীক কি? আপেক্ষিক রোধের প্রতীক আমি দেখিয়ে দিয়েছিলাম রো। আপেক্ষিক রোধ কাকে বলে? তারপর SI পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কি? SI পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। CGS পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কি? CGS পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক হবে ওহম সেন্টিমিটার। FPS পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক হবে ওহম ইঞ্চি। এই প্রশ্নের উত্তরগুলোই মূলত আমাদের অতি সংক্ষিপ্ততে আসবে। আর রচনামূলক প্রশ্নের উত্তর একটাই হবে, সেটা হচ্ছে আমাদের প্রমাণগুলো। আর গাণিতিক সমস্যা তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই আজকে আমাদের যা যা পড়ানো হয়েছে এগুলো তোমরা সকলেই নোট করে ফেলবা। নোট করে ফেললে তোমরা সহজে প্রশ্নের উত্তরগুলো আনসার করতে পারবে।
আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।